গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। আজকেও উপন্যাস শুরুর আগে আপনাদের একটুখানি বিরক্ত করছি। আপনারা জানেন আমরা একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি। চ্যানেলটি ইংরেজি ও বাংলায় রয়েছে। নাম কসমিসল এবং কসমিসল বাংলা। মূলত বিজ্ঞান, ধর্ম ও সমসাময়িক বিষয় নিয়ে ফিচার টাইপ চ্যানেল এটি। আপনাদের যাদের এই বিষয়গুলো পছন্দ অবশ্যই আপনারা চ্যানেলটি ভিজিট করবেন। স্ক্রিনের উপরে অথবা ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের গল্পতরুর হোম পেজে গেলে আপনারা চ্যানেলটির লিংক পেয়ে যাবেন ভিজিট করার জন্যে। আশা করছি আপনারা চ্যানেলগুলো ভিজিট করবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো চলে যাচ্ছি আজকের উপন্যাসে। আজ আমরা পড়ছি হুমায়ুন আহমেদের একটি সায়েন্স ফিকশন, তারা তিনজন। সায়েন্স ফিকশনটিকে আমরা ৩টি পর্বে ভাগ করেছি। পড়ছি এর প্রথম পর্ব। লি আকাশের দিকে তাকালো। লি যা করে অন্য দুজনও তাই করে। তারাও আকাশের দিকে তাকালো। আকাশের রং ঘন হলুদ। সন্ধ্যা হয়ে আসছে বলেই হলুদ রং ক্রমে ক্রমে ঘোলাটে সবুজ বর্ণ ধারণ করছে। লি হঠাৎ বলল, আকাশের বাইরে কি আছে? এই প্রশ্ন আগেও অনেকবার করা হয়েছে, তবু প্রতিবারই মনে হয় এই যেন প্রথমবারের মতো করা হলো। অয়ু মৃদুস্বরে বলল, আকাশের বাইরে আছে আকাশ। তার বাইরে? তার বাইরে আছে আরেকটি আকাশ। লিয়ার প্রশ্ন করল না। আজকাল অয়ু কেমন যেন যুক্তিহীন কথা বলে। আকাশের বাইরে আবার আকাশ কি? লি বলল, তোমার শরীর ভালো আছে অয়ু? ভালো। তোমার পা কেমন? অয়ু উত্তর দিল না। অর্থাৎ অয়ুর পা ভালো নেই, অথচ একটু আগেই বলেছে শরীর ভালো। কোনো মানে হয় না, যুক্তিহীন কথা। ঠান্ডা বাতাস দিতে শুরু করেছে। আস্তে আস্তে বাতাসের বেগ বাড়ছে, সেই সঙ্গে দ্রুত কমতে থাকবে তাপ। মধ্যরাতে চারদিক হবে হিম শীতল। লি বলল, চলো এবার যাওয়া যাক। তারা দুজন কথা বলল না। দুজনেই তখনও আকাশের দিকে তাকিয়ে আছে। লি আবার বলল, চলো আমরা নেমে পড়ি। কোথায়? আমরা কোথায় যাব? উত্তর দিয়েছে নিম। লি লক্ষ্য করল নিমের কথাবার্তার ধরন হতাশাগ্রস্তের মতন। এটি ভালো লক্ষণ নয়। তাদের সঙ্গে আরও একজন ছিল, সেও এরকম কথাবার্তা বলতে শুরু করেছিল। এসব খুব খারাপ লক্ষণ। লি কঠিন স্বরে বলল, নিম, তুমি একটু আগে বলেছ আমরা কোথায় যাব? হ্যাঁ বলেছি। তুমি কি যেতে চাও না কোথাও? না। কেন না? কোথায় যাব বলো? তা ঠিক, খুবই ঠিক। যাওয়ার জায়গা কোথায়? যেখানেই যাওয়া যাক সেই একই দৃশ্য। প্রকাণ্ড সব দৈত্যাকৃতি হিমশীতল পাথর, ঘন কৃষ্ণবর্ণ বালুকারাশি। যেদিকে যত দূর যাওয়া যায় একই ছবি। তারা তিনজন প্রতিটি পাথরের অবস্থান নিখুঁতভাবে জানে। তারা জানে ঠিক কোথায় বালির ঘন কালো রং হালকা গেরুয়া হয়েছে। লি বলল, চলো আমরা আরেকবার সেই ঘরটি দেখে আসি। অয়ু এবং নিম উত্তর দিল না। লি বলল, এখন রওনা হলে সকালের মধ্যে আমরা পৌঁছে যাব। সেই ঘরটি আমরা ৬,৯১১ বার দেখেছি। আরেকবার দেখব ৬,৯১২ বার হবে। ওই বলল, আমি যেতে চাই না। আমার পার্টিতে কোনো অনুভূতি নেই। আমার পক্ষে সম্ভব নয়। তোমরা যাও। তুমি কি করবে? আমি বসে থাকবো এখানে। তোমরা আমাকে একটি সমস্যা দিয়ে যাও, আমি সেই সমস্যা নিয়ে চিন্তা করব। বেশ একটি জটিল সমস্যা দিয়ে যাও। তোমাকে একা ফেলে যাব? হ্যাঁ, এটি ভালো হবে। আমি আশা করে থাকব তোমরা হয়তো নতুন কোনো খবর নিয়ে আসবে। আশায় আশায় সময় ভালো কাটবে। নিম বলল, তোমার পায়ের ব্যথা কি অনেক বেড়েছে? ওইও জবাব দিল না। লি এবং নিম ঠান্ডা পাথরের গা বেয়ে নিচে নেমে এলো। তারা ওয়ুকে একটি সমস্যা দিয়ে এসেছে। সমস্যাটি হচ্ছে, আমাদের সঙ্গে সেই ঘরটির সম্পর্ক কি? ওয়ু ভাবতে শুরু করেছে। তার পায়ের ব্যথা ক্রমেই বাড়ছে। ব্যথা ভুলতে হলে সমস্যাটি নিয়ে চিন্তাভাবনা শুরু করতে হবে। ওয়ু আরাম করে বসতে চেষ্টা করল। সে তার ১১টি পা লম্বালম্বি করে চারদিকে ছড়িয়ে দিল। মাথার দুপাশের ৪টি লুখ ঢুকিয়ে নিল শরীরের ভিতর। এখন লুখগুলির আর প্রয়োজন নেই। ওয়ু কোনো শব্দ শুনতে চায় না। চারদিকে থাকুক সীমাহীন নিস্তব্ধতা। শব্দে চিন্তার ব্যাঘাত হবে। ওয়ু ভাবতে শুরু করল।
ঘর সব মিলিয়ে ৬টি। ৬টি ঘরে প্রকাণ্ড, প্রায় আকাশ ছোঁয়া। এই ৬-এর সঙ্গে কি আমাদের কোনো যোগ আছে? আমাদের পা ১১টি, প্রতিটি পায়ে ৩টি করে আঙুল, মোট সংখ্যা ৩৩। ৩টি কর্মী পায়ে আছে ১টি করে বাড়তি আঙুল, সর্বমোট ৩৬। তার বর্গমূল হচ্ছে ৬। না, এই মিলটি চেষ্টাকৃত। এদিকে না ভাবাই উচিত। তাহলে ভাবা যাক, এই ঘরগুলি কি আমাদের জন্য তৈরি হয়েছে? উত্তর হচ্ছে না। এত প্রকাণ্ড ঘর আমাদের জন্য হতে পারে না, কারণ এই ঘরগুলির ভেতর দীর্ঘ সময় থাকা যায় না। অন্ধকার ঘর, অন্ধকারে আমরা থাকতে পারি না। আমাদের বেঁচে থাকার জন্য আলো দরকার। তার উপর ঘরের মেঝেগুলি অসম্ভব মসৃণ। মসৃণ মেঝেতে আমরা চলাফেরা করতে পারি না। এই ঘর আমাদের জন্য তৈরি হলে মেঝে হতো খসখসে। ওও হঠাৎ অন্য জিনিস ভাবতে বসল। সে দেখেছে, কোনো একটি জটিল সমস্যা নিয়ে ভাববার সময় হঠাৎ করে অন্য কিছু ভাবলে ফল খুব ভালো হয়। আবার সমস্যাটিতে ফিরে গেলে অনেক নতুন যুক্তি আসে মাথায়। ওও ভাবতে লাগল, আকাশের কোনো সীমা আছে কি? প্রতিটি জিনিসের সীমা আছে। পাথরগুলির সীমা আছে, ঘরগুলির সীমা আছে, ধূলিকণার সীমা আছে। কাজেই আকাশের একটি সীমা থাকা উচিত। এই যুক্তির ভেতর দুর্বলতা কি কি আছে? প্রথম দুর্বলতা, যেসব জিনিসের সীমা আছে তাদের স্পর্শ করা যায়, কিন্তু আকাশ স্পর্শ করা যায় না। তাহলে যেসব জিনিস স্পর্শ করা যায় না সেসব কি সীমাহীন? একটি জটিল সমস্যা। ৩ জন একসঙ্গে বসে ভাবতে হবে। ওও আবার ফিরে গেল ঘরের সমস্যায়। ঘরগুলির সঙ্গে তাদের সত্যি কি কোনো সম্পর্ক আছে? ঘরগুলি তৈরি হয়েছে এমন সব বস্তু দিয়ে যা এখানে পাওয়া যায় না। এই ব্যাপারটিতে সন্দেহের কোনো অবকাশ নেই। এই একটি জিনিস তারা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেছে। ঘরের কম্পন মাত্রা সম্পূর্ণ ভিন্ন। এটি অত্যন্ত রহস্যময়। যে জিনিসগুলি এখানে আছে তাদের কম্পন মাত্রা এখানকার মতোই হওয়া উচিত, কিন্তু ঘরগুলি অন্যরকম। রহস্য, বিরাট রহস্য। ওও নিজের পায়ের যন্ত্রণার কথা ভুলে গেল। তাপমাত্রা যে অসম্ভব নিচে নেমে গেছে তাও ঠিক বুঝতে পারল না। কোনো একটি রহস্যময় সমস্যা নিয়ে ভাবার মতো আনন্দ আর কিসে হতে পারে? কিন্তু ওও বেশিক্ষণ ভাবতে পারল না। আচমকা সে সমস্ত শরীরে একটা তীব্র কম্পন অনুভব করল, যেন একটি শক্তিশালী আলো হঠাৎ তার শরীরে এসে পড়েছে। ওও চোখ মেলে স্তম্ভিত হয়ে পড়ল। ঘরগুলির মতোই প্রকাণ্ড কোনো একটি জিনিস আকাশ থেকে নেমে আসছে। ওও দ্রুত ভাবতে চেষ্টা করল। দ্রুত ভাবতে হবে, অত্যন্ত দ্রুত। ওর মাথার দুপাশের 4টি লুক বেরিয়ে মাথার চারদিকে ছড়িয়ে পড়েছে। জিনিসটির কম্পন মাত্রা জানতে হবে। ওও দিশাহারা হয়ে গেল। জিনিসটির কম্পন নেই, এটা হতে পারে না। এটি একটি অসম্ভব ব্যাপার। সব জিনিসের কম্পন আছে, তার কম্পনও থাকতে হবে। দ্রুত ভাবতে হবে, দ্রুত। জিনিসটির মধ্যে আছে অকল্পনীয় শক্তি, কারণ তার উপস্থিতির জন্য যে পাথরটির উপর ওও বসে আছে তার কম্পন মাত্রা বেড়ে গেছে। এরকম অবিশ্বাস্য ব্যাপার কি করে হয়? ওই বলল, কে? তুমি কে? উত্তর নেই। ওই আবার বলল, আমার নাম ওয়ো। আমরা ৩ জন এখানে থাকি। তুমি কে? জিনিসটি আকাশের গায়ে স্থির হয়ে আছে। কম্পনহীন শক্তির আধার। তুমি আমার কথার জবাব দাও। জবাব নেই, কোনো জবাব নেই। ওয়ো লক্ষ্য করল, জিনিসটি থেকে 2টি তীব্র আলোকবিন্দু এসে পড়েছে নিচে। আলোকবিন্দু 2টি নড়াচড়া করছে। দয়া করে আমার কথার জবাব দাও। প্রতিদানে আমি তোমাদের সমস্যার জন্য ভাবতে বসব। জবাব পাওয়া গেল না। ওয়ো দেখল, প্রকাণ্ড সেই জিনিসটির থেকে একটি ছোট্ট কিছু দ্রুত নিচে নেমে আসছে। যে জিনিসটি আসছে তার কম্পন আছে। ওয়ো ভালো করে দেখবার জন্য পাথরের গা বেয়ে নেমে এলো। জিনিসটির কম্পন মাত্রা সম্পূর্ণ ভিন্ন। এখানকার সঙ্গে মিল নেই, ঘরগুলির সঙ্গে মিল নেই। মহাশূন্য যান থেকে যে স্কাউটশিপ গ্রহটিতে নেমে এলো তার আরোহী 2 জন অবাক হয়ে মন্তব্য করল, এটা কেমন জায়গা? কি কুৎসিত! এইসব জায়গায় স্কাউটশিপ পাঠানো অর্থহীন। শক্তি ও সম্পদের নিদারুণ অপচয়। স্কাউটশিপের অ্যান্থ্রোমিটারের কাঁটাটি লাল ঘরে, যার অর্থ এ গ্রহে মানুষের পক্ষে জীবন ধারণ করা সম্ভব নয়। শুধু মানুষ নয়, অক্সিজেন নির্ভর কোনো প্রাণীর পক্ষেই সম্ভব নয়। এখানে বাতাসে আছে মিথেন এবং হাইড্রোজেন। খুব অল্প মাত্রায় হাইড্রোজেন সালফাউড।
কোথাও কোনো পানির চিহ্ন নেই। বাতাসে অতি সূক্ষ্ম ব্যালেরিয়াম কণা ঘুরে বেড়াচ্ছে, এটিও বিচিত্র। গ্রহটির ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে তথ্যাবলী মহাকাশযানের ভূতত্ত্ব বিভাগের কম্পিউটারে আসতে শুরু করেছে। কম্পিউটার রিপোর্ট পাওয়ার পরই স্কাউট শিপটি মাটিতে নামবে। রিপোর্টের উপর ভিত্তি করে ঠিক করা হবে স্কাউট শিপটির অবতরণের জায়গা। ঠিক করা হবে শিপটির চারপাশে শক্তি বলয় থাকবে কিনা। স্কাউট শিপের শক্তি বলয় তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল ব্যাপার, পারতপক্ষে তা করা হয় না। স্কাউট শিপটি ভূমি স্পর্শ করবার আগে আগে কম্পিউটার থেকে বলা হলো শক্তি বলয় তৈরি করতে। জনি বিরক্ত হয়ে জানতে চাইল, হঠাৎ করে শক্তি বলয় তৈরি করতে হবে কেন? কম্পিউটার সঙ্গে সঙ্গে জবাব দিল, তোমরা যে জায়গায় নেমেছ সেখানে অত্যন্ত উচ্চ ফ্রিকোয়েন্সির রেডিয়েশন হচ্ছে। এর কারণ আমার এই মুহূর্তে জানা নেই, যে জন্যই সাবধানতা। মহাকাশযানের এই কম্পিউটারটি পুরুষ কণ্ঠে কথা বলে, গলার স্বর কর্কশ। সাধারণত কম্পিউটারগুলি কথা বলে মেয়েদের গলায়, মিষ্টি স্বরে, কিন্তু গ্যালাকটিক মহাকাশযানগুলির জন্য ভিন্ন ব্যবস্থা। সেখানে কম্পিউটারগুলি কথা বলে গম্ভীর সুরে, যেন 50 বছর বয়সী অঙ্কের প্রফেসর কথা বলছেন। কারণ সম্পূর্ণ মনস্তাত্ত্বিক। গ্যালাকটিক মহাকাশযানগুলি দীর্ঘ সময় মহাশূন্যে থাকে। এই দীর্ঘ সময়ে অসংখ্যবার কম্পিউটারকে এমন সব সিদ্ধান্ত নিতে হয় যা ক্রু মেম্বারদের মতের সঙ্গে মেলে না। কম্পিউটারের ভারী আওয়াজ তখন প্রভাব ফেলে। মেয়েলি গলায় মিষ্টি কথা যত সহজে অগ্রাহ্য করা যায়, একটি বৃদ্ধের গম্ভীর গলার আওয়াজ তত সহজে করা যায় না। জনি বলল, কম্পিউটার সিডিসি, বায়ুর চাপ কেমন? 1.5 অ্যাটমসফিয়ার, খুব বেশি নয়। মধ্যাকর্ষণ শক্তি 0.87 জি। তোমাদের কোনো বিশেষ ধরনের স্পেস স্যুট পড়তে হবে না। স্কাউটশিপে যা আছে তাতেই চলবে। কোনো প্রাণের সন্ধান পাওয়া গেছে? এটি একটি মৃত জগৎ, কোনো প্রাণের চিহ্ন নেই। তুমি কি নিশ্চিত? জীববিদ্যা বিভাগ আমাকে যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে বলতে পারি যে কার্বন বা সিলিকন ভিত্তিক কোনো প্রাণের সৃষ্টি হয়নি। উদ্ভিদ? উদ্ভিদ নেই। বাতাসে কার্বন ডাই অক্সাইড নেই, যা খানিকটা নিশ্চিতভাবেই বলে উদ্ভিদ বা প্রাথমিক স্তরের কোনো জীব এখানে নেই। তাহলে আমরা এখানে যাচ্ছি কি জন্যে? বৈজ্ঞানিক কৌতূহল। বৈজ্ঞানিক কৌতূহল তো আমরা মহাকাশযানে বসে থেকেই মেটাতে পারতাম। এখানে আমার নামার প্রয়োজন কি? তোমার কি এখানে নামতে ভয় করছে? জনি সঙ্গে সঙ্গে জবাব দিল, না। কোনো একটি বিচিত্র কারণে তার সত্যি সত্যি ভয় করছিল। স্কাউট শিপটি অবতরণের জায়গা থেকে প্রায় 700 ফুট উপরে স্থির হয়ে আছে। শক্তি বলয় তৈরি হতে সময় লাগবে। ততক্ষণ জনের চুপচাপ অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। সে ডায়াল ঘুরিয়ে মহাকাশযানের অধিনায়ক কিম দুয়েনের সঙ্গে যোগাযোগ করল। হ্যালো কিম দুয়েন। হ্যালো জনি। কতক্ষণ লাগবে শক্তি বলয় তৈরি হতে? নির্ভর করে কি ধরনের শক্তি বলয় তার উপর। প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি আমি। এত দেরি হচ্ছে কেন? 3M শক্তির বলয় তৈরি হচ্ছে, এতে সময় লাগে জনি। তুমি কি আর কিছু বলবে? হ্যাঁ বলবো, আমার সঙ্গে আরও একজন কারোর থাকা দরকার। কি ব্যাপার জনি, একা একা ভয় লাগছে? ভয়ের প্রশ্ন নয়, প্রথম অবতরণ কখনো একা না করার নির্দেশ আছে। তুমি একা নামছো না, তোমার সঙ্গে আছে L2F12। কিম দুয়েন, এটি তো একটা রোবট। রোবট হলেও এতে একটি সিডিসি কম্পিউটার মস্তিষ্ক আছে, নয় কি? হ্যাঁ তা আছে। তাহলে ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি এমন কথা তো বলিনি। বলার অপেক্ষা রাখে না জনি। আমাদের এখানে আমরা তোমার হার্টবিট এবং ব্লাড প্রেশার মাপতে পারছি। কিম দোয়েন ফুর্তিবাজের ভঙ্গিতে হেসে উঠল। জনি চুপ করে রইল। হ্যালো জনি, ঠিক এই মুহূর্তে তোমার ব্লাড প্রেশার কত জানতে চাও? জনি ডায়াল সুইচ অফ করে দিয়ে কপালের ঘাম মুছল। তার ভয় করছে ঠিকই, কিন্তু তার পেছনে কারণ আছে। মুশকিল হচ্ছে কারণটি কাউকে বলা যাচ্ছে না। বলা মাত্রই একটি মেডিকেল টিম বসবে। একজন সাইকিয়াট্রিস্টকে বলা হবে জনি কুলম্যান, ক্রু নম্বর 300, ভূতত্ত্ববিদ এবং স্কাউট অভিযাত্রীর উপর একটি পূর্ণ মেডিকেল রিপোর্ট লিখতে। এসব হতে দেয়া যায় না। জনি জনি কুলম্যান দেখল সিডিসি রোবটটির মস্তিষ্ক চালু করা হয়েছে। তার অর্থ হচ্ছে শক্তি বলয় তৈরি শেষ হয়েছে। স্কাউটশিপ এখন নিচে নেমে যাবে। জনি কুলম্যান রোবটটির দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, হ্যালো সিডিসি। তুমি কি ভয় পাচ্ছ জনি? তোমার হার্টবিট স্বাভাবিকের চেয়েও বেশি মনে হচ্ছে। জনি শান্ত স্বরে বলল, আমি ভয় পাচ্ছি। কারণটি কি আমি জানতে পারি?
জানতে পারো, যেহেতু তুমি যাচ্ছ আমার সঙ্গে, সেহেতু তোমাকে আমার বলা উচিত। বলো, আমি শুনছি। স্কাউটশিপের নিচে নামার সময় আমার মনে হলো একজন কেউ যেন আমার জন্য অপেক্ষা করছে। হুম। সেটির একটি ছবিও যেন আমার মনে এলো। ছবিটি কিরকম? কুৎসিত। জিনিসটির অনেকগুলি পা আছে। তুমি দেখতে পেলে জিনিসটিকে? না, ছবিটি আমার মনে হলো। আর কি জানো জিনিসটি সম্পর্কে? ওর নাম জানি। নামটিও তোমার মনে হলো? হ্যাঁ। কি নাম? ওয়ু। স্কাউটশিপটি ভূমি স্পর্শ করা মাত্র সিরিসি বলল, তুমি মহাকাশযানে ফিরে যাবার পর অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করবে। জনি কথা বলল না। সিরিসি বলল, তুমি রাগ করলে না তো আবার? তোমরা মানুষেরা অকারণেই রাগ করো। জনি চুপ করে রইল। মহাকাশযান সময় 14:30 তারা দুজন স্কাউটশিপ থেকে বের হয়ে এলো। প্রকাণ্ড সব পাথরে ঢাকা ঘন কৃষ্ণবর্ণের ধূলিকণা চারদিকে। একটি মৃত পৃথিবী, কঠিন এবং কিছু পরিমাণ ভয়ঙ্কর। জনি স্কাউটশিপকে পেছনে ফেলে 25 গজের মতো এগিয়ে গিয়ে থমকে দাঁড়াল। একটি সবুজাব পাথরের আড়াল থেকে এটি কি বের হয়ে আসছে? স্পেসস্যুটের আরামদায়ক শীতলতার মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। জিনিসটি কুৎসিত। 11টি পা মাকড়সার মতো চারদিকে ছড়িয়ে আছে। শরীরের তুলনায় প্রকাণ্ড একটি মাথা। মাথার দুপাশে গাছের ঘন শিকড়ের মতো কি যেন বের হয়ে আছে। সেগুলি সারাক্ষণই এদিক ওদিক নড়ছে। জিনিসটির কোনো চোখ নেই, মুখ নেই। গায়ের বর্ণ ধূসর নীল। জনি কুলম্যান জরুরি সুইচ টিপল। হ্যালো, হ্যালো, হ্যালো মহাকাশযান গ্যালাক্সি 1, হ্যালো সিডিসি, সিডিসি, হ্যালো সিডিসি। জনি তার ডান হাতের আণবিক ব্লাস্ট থ্রোয়ার কার্যকর করে জিনিসটির দিকে তাকাল, যেটি প্রায় 100 গজ দূরে পা ছড়িয়ে বসে আছে। মাথার দুপাশের শিকড়ের মতো জিনিসগুলি ঘূর্ণায়মান গতিতে অতি দ্রুত ঘুরছে। জনি কুলম্যান কুলকুল করে থামতে লাগল। এরকম অসম্ভব ঘটনাও ঘটে। ওয়ু সমগ্র ব্যাপারটি চোখের সামনে ঘটতে দেখল। প্রকাণ্ড বড় জিনিস থেকে ছোট্ট জিনিসটি নেমে এলো মাটিতে। তার মধ্যে দুটি কি যেন বসে আছে। তারা কে? দুজনের কম্পনাঙ্ক দুরকম। একজনের মধ্যে, আরে এ কি? ওর মনে হলো একজনের সমস্ত চিন্তাভাবনা সে বুঝতে পারছে। এতে অবাক হবার কিছু নেই। ওয়ু, লি বা নিম দুজনের মনের কথাই বুঝতে পারে। কিন্তু যে জিনিসটির কথা সে বুঝতে পারছে, সে জিনিসটি ওয়ু বা লির মতো নয়। ওর একটি নাম আছে, জনি কুলম্যান। অদ্ভুত নাম। জনি কুলম্যান অবশ্য ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে কেন? ছোট্ট ঘর থেকে ভয়ে ভয়ে নামছে। তার সঙ্গে যে আছে তার মনের কথা ওয়ু কিছুই বুঝতে পারছে না। আশ্চর্য ব্যাপার হচ্ছে, ওইটির মধ্যে আবার অসংখ্য তরঙ্গ। তরঙ্গগুলির দৈর্ঘ্য এক একটি এক এক রকম। ওর নাম কি ওয়ু বুঝতে পারছে না। তবে বুঝতে পারছে তার সঙ্গে আকাশের মহাকাশযানটির সম্পর্ক আছে। অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে সম্পর্কটি রাখা হচ্ছে সর্বক্ষণ। অন্য লোকটি, যার নাম জনি কুলম্যান, সেও মাঝে মাঝে মহাকাশযানটির সঙ্গে সম্পর্ক রাখছে। তবে তা রাখা হচ্ছে অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দিয়ে। অর্থাৎ সে কথা বলছে, কথা বুঝতে পারা যাচ্ছে না। তবে ওয়ু যদি বেশ কিছু সময় এই সমস্যাটি নিয়ে চিন্তা করে, তাহলে বুঝতে পারবে। ইস, লি আর নিম যদি থাকত, তাহলে নিমিষের মধ্যে সমস্যাটির সমাধান হতো। ওয়ু মন দিল জনি কুলম্যানের দিকে। এত ভয় পাচ্ছে কেন? কি যেন বলল অন্যটিকে। হাঁটছে সামনের দিকে। হাতে এটি কি? ওয়ু ভাবতে লাগল। পরিষ্কার বোঝা যাচ্ছে না, কেমন যেন অস্পষ্ট। ওয়ু তার লুকগুলি ওর দিকে বাড়িয়ে ধরল। যে লুক তরঙ্গ দৈর্ঘ্য বুঝতে পারে, সেটিকে বিভিন্ন তরঙ্গমাত্রায় দোলাতে শুরু করল। হ্যাঁ, এইবার বুঝতে পারা যাচ্ছে। জনি কুলম্যান একজন ভূতত্ত্ববিদ, মাটি সম্পর্কে জানে। মাটি কি? জনি কুলম্যান পাথরগুলি সম্পর্কে ভাবছে। পাথরগুলি সিলিকা ও অ্যালুমিনিয়ামের। তার মধ্যে আছে অক্সাইড। সিলিকা কি? অ্যালুমিনিয়াম কি? আবার কপার অক্সাইডই বা কি? কপার অক্সাইড দেখে জনি কুলম্যান অবাক। কারণ এখানে অক্সিজেন নেই। অক্সিজেন না থাকলে কপার অক্সাইড থাকবে না কেন? এ দুটির মধ্যে সম্পর্ক কি? আহ, এই জনি কুলম্যান কত সুখী। কত রকম সমস্যা আছে তার মাথায়। নতুন নতুন সমস্যা নিয়ে ভাবছে। তাদের মতো না, একই সমস্যা নিয়ে তাদের মতো ভাবতে হয় না। আচ্ছা, ওই জনি কুলম্যান কি বলতে পারবে আকাশের বাইরে কি আছে?
নিশ্চয়ই পারবে, কারণ তারা এসেছে আকাশের বাইরে থেকে। ওই হঠাৎ পাথরের আড়াল থেকে বের হয়ে এলো। তার প্রকাণ্ড শরীরটিকে অতি দ্রুত নিয়ে এলো জনি কুলম্যানের সামনে। তারপর স্থির হয়ে দাঁড়ালো সেখানে। জনি কুলম্যান, আমাদের ৩ বন্ধুর তরফ থেকে তোমাকে জানাচ্ছে অভিনন্দন। জনি প্রথম খানিকক্ষণ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। এসব কি সত্যি না স্বপ্ন? জনির মাথা ঝিমঝিম করছে, বুক মুখ শুকিয়ে কাঠ। সিডিসির গলা শোনা গেল, জনি, ভয় পেও না, আমার হাতে আণবিক ব্লাস্টার আছে, ব্লাস্টার চালু করেছি। সিডিসি, ওটি কি? একটি প্রাণী, নিঃসন্দেহে। প্রাণীটি লক্ষ্য করছে আমাদের। তুমি নড়াচড়া করবে না, যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। সিডিসি, অপেক্ষা করছো কেন? আণবিক ব্লাস্টারের সুইচ টিপে দাও। তুমি নার্ভাস হবে না, তোমার দিকে এগুলেই আমি ব্যবস্থা করব। আমি প্রাণীটির ছবি তুলব প্রথম। মহাকাশযান থেকে আরেকটি টিম আসছে, ওরা প্রাণীটিকে ধরার চেষ্টা করবে। জনি খানিকটা সম্বিত ফিরে পেল। খুব সাবধানে, যাতে প্রাণীটির দৃষ্টি আকর্ষিত না হয়, যোগাযোগ সুইচ টিপল। ক্যাপ্টেনের গলা ভেসে এলো সঙ্গে সঙ্গে, হ্যালো জনি, আমরা সবকিছু লক্ষ্য করছি। জীববিজ্ঞানীদের টিম নেমে আসবে কিছুক্ষণের মধ্যে। কি করব আমি? মেরে ফেলবো প্রাণীটিকে? কি বলছো পাগলের মতো? জীবন্ত ধরতে হবে প্রাণীটিকে। এরকম অদ্ভুত প্রাণী এর আগে কখনো পাওয়া যায়নি। জীববিজ্ঞানীরা খুবই অবাক। জনি কুলম্যান দেখল প্রাণীটি আরও খানিকটা এগিয়ে এসেছে। তার মনে হলো প্রাণীটি বলছে, আমাকে ভয় করার কিছুই নেই। রোবট সিডিসি এক হাতে আণবিক ব্লাস্টার ধরে রেখেই অন্য হাতে বেশ কয়েকটি কাজ করল। প্রাণীটির ছবি মহাকাশযানে রিলে করার ব্যবস্থা করল। একটি সার্ভেয়ার সিস্টেম চালু করল, যাতে অন্য যে কোনো দিক থেকে এই জাতীয় কোনো প্রাণী ৫০০ গজের ভেতরে এলে আগে থেকেই টের পাওয়া যায়। দ্বিতীয় স্কাউটশিপটি কোথায় নামবে তাও তাকেই বের করতে হচ্ছে। সবচেয়ে ভালো হতো যদি প্রাণীটির পেছনে নামতে পারত, কিন্তু তা সম্ভব হচ্ছে না। জায়গাটি প্রকাণ্ড সব পাথরে ভর্তি। নামতে হবে প্রথম স্কাউটশিপটির কাছেই। ব্যাপারটি বিপজ্জনক। প্রাণীটি দ্বিতীয় স্কাউটশিপ দেখে ভয় পেয়ে জনিকে আক্রমণ করে বসতে পারে। আক্রমণের ধারা কি হবে কে জানে। জন্তুটি মনে হচ্ছে প্রাগৈতিহাসিক। স্বভাবতই সে ঝাঁপিয়ে পড়বে। এতটা দূর থেকে তা সম্ভব হবে না। তাকে আরও কাছে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে অনেকটা সময় পাওয়া যাবে হাতে। আক্রমণের অন্য ধারায় এ হয়তো দূর থেকে বিষ জাতীয় কিছু ছুঁড়ে ফেলবে। তাহলে ভয়ের কিছু নেই, জনির স্পেস স্যুট আছে। দ্বিতীয় স্কাউটশিপে ছিল টাইটেনিয়াম ইউরিডিয়ামে তৈরি একটি প্রকাণ্ড খাঁচা। খাঁচাটি আনা হচ্ছে প্রাণীটাকে বন্দি করার জন্যে। ডক্টর জন ফেন্ডার, প্রাণীবিদ্যা বিভাগের প্রধান এবং মহাকাশযানের সিকিউরিটি বিভাগের একজন অফিসার খাঁচাটাকে নিয়ে আসছে। ডক্টর জন ফেন্ডারের মুখ দুশ্চিন্তাগ্রস্ত। দুশ্চিন্তার প্রধান কারণ, এই অদ্ভুত প্রাণীটির এখানে থাকার কথা নয়, তবু সে আছে। তার মানে সে একা নয়, আরও অনেকেই নিশ্চয়ই আছে। কিন্তু এরা খায় কি? এই ঊষর গ্রহে এদের জন্য কোনো খাদ্য থাকার কথা নয়। ডক্টর জন ফেন্ডার অন্য আরেকটি কারণেও যথেষ্ট বিব্রত। তার মনে হচ্ছে প্রাণীটি বুদ্ধিমান। এরকম মনে করার যথেষ্ট কারণ আছে। প্রথমত, এই অবস্থাতে যে কোনো প্রাণী পালিয়ে আত্মগোপনের চেষ্টা করত। এটি তা করছে না। নিজ থেকে এগিয়ে এসেছে, কিন্তু আক্রমণ করছে না, বরং দাঁড়িয়ে গভীর আগ্রহের সঙ্গে সবকিছু লক্ষ্য করছে। ডক্টর ফেন্ডার লক্ষ্য করেছে প্রাণীটির সমস্ত মনোযোগ জনের দিকে। মাঝে মাঝে সে অবশ্যই তাকাচ্ছে রোবটটির দিকে, তাও খুব অল্প সময়ের জন্যে। তাহলে সে কি বুঝতে পারছে রোবটটি একটি যান্ত্রিক মানুষ? ডক্টর জন ফেন্ডারের উদ্বেগ আরও বাড়ল যখন সেন্টার কম্পিউটার থেকেও হঠাৎ বলা হলো প্রাণীটির গা থেকে বিটা রেডিয়েশন হচ্ছে। জন ফেন্ডার অবাক হয়ে বলল, তা কি করে সম্ভব? কি করে হচ্ছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে হচ্ছে। আরও কিছু আছে? আছে, তবে তা এখনো নিশ্চিতভাবে বলা ঠিক হবে না। ঠিক না হলেও বলে ফেলো। প্রাণীটির শরীরে একটি চৌম্বক শক্তি থাকার সম্ভাবনা আছে। নিশ্চিতভাবে কখন জানা যাবে? যখন প্রাণীটি এগিয়ে আসবে। জন ফেন্ডার শুকনো মুখে বলল, চৌম্বক শক্তিটি কি শক্তিশালী? যথেষ্ট শক্তিশালী। জন ফেন্ডার খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তোমার কি মনে হয় প্রাণীটি বুদ্ধিমান? সিডিসি সঙ্গে সঙ্গে বলল, প্রাণীটি বুদ্ধিমান হবার সম্ভাবনা খুবই বেশি, তবে যেসব তথ্য আমার কাছে আছে তা থেকে এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না।
মহাকাশযান সময় 15:35 দ্বিতীয় স্কাউটশিপটি নামল। জন্তুটি লাফিয়ে উঠল না বা ভয় পেয়ে পালিয়েও গেল না। স্কাউটশিপ থেকে পা বাড়াবার সঙ্গে সঙ্গে জন ফেন্ডারের মনে হল প্রাণীটির নাম ওয়ু। প্রাণীটির আরও দুটি বন্ধু আছে, একজনের নাম লি, অন্যজনের নাম নিম। এরা তিনজন ছাড়া এই গ্রহে আর কোনো প্রাণী নেই। এরকম মনে হওয়ার পেছনে কোনো কারণ নেই, তবু জন ফেন্ডারের মনে হল এসব তথ্যের প্রতিটি সত্য। জন ফেন্ডার কাঁপা গলায় বলল, হ্যালো জনি, ওই জন্তুটির নাম ওয়ু নাকি? হ্যাঁ, ওর নাম ওয়ু। জন ফেন্ডার গম্ভীর হয়ে বলল, কি করে জানলে ওর নাম ওয়ু? কথা বলেছ নাকি ওর সঙ্গে? না, কথা বলিনি। কথা না বলেই বুঝতে পারলে? জনি থেমে থেমে বলল, তা পারলাম, এবং আমার মনে হয় তুমিও বুঝতে পেরেছ। জন ফেন্ডার গম্ভীর হয়ে বলল, ব্যাপার কি জনি? ব্যাপার তো তোমারই জানার কথা, তুমি জীববিজ্ঞানের লোক। তা ঠিক, তা ঠিক। জন ফেন্ডার ম্যান স্কাউটশিপ থেকে অনেকখানি এগিয়ে গেল প্রাণীটির দিকে, তারপর স্পষ্ট স্বরে বলল, হ্যালো ওয়ু। লি ও নিম নিঃশব্দে হাঁটছিল। হাঁটবার সময় এরা সচরাচর কথা বলে না। লুকগুলি শরীরের ভেতর লুকানো থাকে, নেহায়েত প্রয়োজন ছাড়া বের করে না। সকালবেলার দিকে তারা ঘরগুলির সামনে এসে দাঁড়াল। ঝড় নেই, শান্ত ভাব চারদিকে। লি বলল, আজ কোন ঘরটির ভেতর প্রথম ঢুকবে? নিম জবাব না দিয়ে প্রথম ঘরটির ভেতর ঢুকে পড়ল। এই ঘরটি সবচেয়ে উঁচু, প্রায় আকাশ ছোঁয়া। লি বেশ অবাক হল, তারা কখনো একা একা কোথাও যায় না। আজ নিম এরকম করল কেন? লি ডাকল, নিম, নিম। নিম সারা শব্দ করল না। লি খানিকক্ষণ ইতস্তত করে প্রথম ঘরটির ভেতরে ঢুকল। আশ্চর্য, এই প্রকাণ্ড হল ঘরের কোথাওই নিম নেই। তাহলে সে কি দ্বিতীয় ঘরে চলে গেছে? দ্বিতীয় ঘরেও তাকে পাওয়া গেল না। শুধু তাই নয়, 6টি ঘরের কোনোটিতেই নিম নেই। লি অবশ্য অনায়াসে তাকে খুঁজে বের করতে পারে। লোকগুলি বের করে রাখলেই জানা যাবে কোথায় লুকিয়ে আছে নিম। কিন্তু লির ইচ্ছা করছে না। নিম এরকম করল কেন? লি ঘরের বাইরে এসে পা ছড়িয়ে বসে থাকল। তার কিছুই ভালো লাগছে না, ক্লান্তি লাগছে। এরকম করল কেন নিম? কত দীর্ঘকাল তারা একসঙ্গে আছে, সেই কবেকার কথা অস্পষ্ট মনে পড়ে। মা ছিলেন বেঁচে, মায়ের চারপাশে তারা ঘুরঘুর করত। মা বলতেন, আমার লক্ষ্মী সোনারা, তোমরা সবাই একসাথে থাকবে, একা একা যাবে না কোথাও। নিম চোখ ঘুরিয়ে বলতো, একা একা গেলে কি হয়? একা একা থাকলে অনেক ঝামেলা হতে পারে। যদি একসঙ্গে থাকো তাহলে তোমাদের তিনজনের লোক একসঙ্গে থাকবে। যদি তারা একমাত্রায় কাঁপে তাহলে তোমরা অনেক কিছু করতে পারবে। আমাদের লোক মহাশক্তিশালী। কি করে কাঁপবে একসঙ্গে? তোমাদের নিজেদেরই তা শিখতে হবে। আমার লোক নষ্ট হয়ে গেছে, আমি তোমাদের কিছু শেখাতে পারবো না। শুধু লোক নয়, অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল তার। মা চোখে দেখতেন না, হাঁটতে পারতেন না। তবু যে কতদিন বেঁচে ছিলেন তাদের কত কিছুই না শেখাতেন। প্রথম শেখালেন কি করে সমস্যা নিয়ে চিন্তা করতে হয়। প্রথমে লোকগুলি শরীরের ভেতর ঢুকিয়ে ফেলবে, তারপর কোনো একটি জায়গায় যেখানে প্রচুর আলো আছে সেখানে পা ছড়িয়ে ভাবতে বসবে। একজন কি ভাবছে অন্যজন তা বুঝতে চেষ্টা করবে না। বুঝতে চেষ্টা করলে কি হয়? ঠিকমতো ভাবা যায় না। তাদের প্রথম সমস্যা দিলেন মা। সমস্যাটি অদ্ভুত। আমরা কে, কোত্থেকে এসেছি? দিনের পর দিন এই সমস্যা নিয়ে ভাবতে লাগলো তারা। প্রথম মুখ খুলল অয়ু। সে বলল, আমরা বুদ্ধিমান একটি প্রাণী। মা বললেন, প্রাণী কি? যারা ভাবতে পারে তারাই প্রাণী। আমরা কোত্থেকে এসেছি? আমরা কোনো জায়গা থেকে আসিনি, এখানেই ছিলাম। মা দুঃখিত হয়ে বললেন, তোমরা এখনো ভাবতে শেখোনি, ভাবনাতে যুক্তি নেই তোমাদের। ক্রমে ক্রমে তারা ভাবতে শিখল। কত অদ্ভুত অদ্ভুত সমস্যাই না মা দিতেন। আলো আমাদের কাছে এত প্রিয় কেন? কেন আমরা আলো ছাড়া ভাবতে পারি না? কেন ঘরগুলির কাছে আমাদের যেতে মানা? তখনও তারা ঘরগুলি দেখেনি, শুধু মায়ের কাছে শুনেছে। 2টি ঘর আছে আকাশ ছোঁয়া, সে ঘরের কাছে যেতে মানা। কেন মানা? মা তা বলবেন না, ভেবে বের করতে হবে। যেদিন মায়ের শরীর একটু ভালো থাকত সেদিনই নতুন কিছু বলতেন। একদিন তারা গুনতে শিখল। শেখা মাত্রই মা একটি সমস্যা দিয়ে দিলেন। 5 সংখ্যার এমন 2টি রাশি বলো যাকে অন্য কোনো রাশি দিয়ে ভাগ করা যায় না। নিম সঙ্গে সঙ্গে বলল,
যে কোনো রাশিকেই এক কিংবা সেই রাশি দিয়ে ভাগ দেয়া যায়, তা যায়। ওই দুটি রাশি ছাড়া অন্য যে কোনো রাশি দিয়ে ভাগ দেয়া যাবে না। মা মারা যাবার আগে আগে অনেক কিছুই ওরা শিখে ফেলল, আবার অনেক কিছু শিখতে পারল না। মা বলতেন, বেশিরভাগ জিনিসই শিখতে হয় নিজের চেষ্টায়। তোমরা দীর্ঘজীবী, অনেক সময় পাবে শেখবার। মৃত্যুর আগে আগে বলে গেলেন, একটি কথা সবসময় মনে রাখবে, তোমরা থাকবে একসঙ্গে, তোমাদের তিনজনের মিলিত শক্তি হচ্ছে অকল্পনীয় শক্তি। আরেকটি কথা, ঘরগুলির রহস্য বের করতে চেষ্টা করবে। তার মৃত্যু দেখে ওদের যাতে কষ্ট না হয়, সেজন্য মা মৃত্যুর ঠিক আগে আগে ওদের একটি সমস্যা নিয়ে ভাবতে বললেন। মৃত্যু কি? তারা সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে থাকল, বুঝতেই পারল না কখন মা মারা গেলেন। নিম বেরিয়ে আসতে দেরি করল, অনেকখানি দেরি করল। সূর্য তখন প্রায় মাথার উপর। লি কিছুই বলল না। নিম খানিকক্ষণ চুপ করে থেকে বলল, চলো ফিরে যাই। তোমার যা দেখার দেখা হয়েছে? হয়েছে। কি দেখলে? আজকে প্রথমবারের মতো একটা জিনিস লক্ষ্য করলাম। বলো শুনি। এই ঘরগুলি আকাশ ছোঁয়া। আমার তো মনে হয় এ তথ্যটি আমরা প্রথম থেকেই জানি। এই ঘরগুলির দেয়াল অসম্ভব মসৃণ, এটিও আমরা প্রথম থেকেই জানি। আমার মনে হয় এরকম করা হয়েছে যাতে আমরা দেয়াল বেয়ে উঠতে না পারি। লি চুপ করে রইল। নিম বলল, আমি ভেতরে গিয়ে আজকে কি করেছি জানো? না, জানতে চেষ্টা করিনি। এই ঘরের যে কম্পনাঙ্ক, সেই কম্পনাঙ্কে আমি আমার লুক কাঁপিয়েছি। লি স্তম্ভিত হয়ে গেল। যদি সত্যি তাই হয়, তাহলে ঘরটি ভেঙে গুড়িয়ে পড়ার কথা। নিম বলল, ঘর ভাঙাই ছিল আমার উদ্দেশ্য, যাতে তুমি আঘাত না পাও, সেই জন্যই তোমাকে নিয়ে ঢুকিনি। কিন্তু ঘর ভাঙেনি। কেন ভাঙেনি জানো? না, ভাঙেনি কারণ ৬টি ঘর আলাদা আলাদা করে এমনভাবে তৈরি করা যাতে সামগ্রিক কম্পনাঙ্ক অনেক নিচে নেমে গেছে। আমরা এত নিচে নামতে পারি না। তুমি কি কিছু বুঝতে পারছো লি? পারছি। যারা এই ঘরগুলি তৈরি করেছে, তারা আমাদের হাত থেকে এদের রক্ষা করবার জন্যই এরকম করেছে। এই বলতে চাও তুমি? হ্যাঁ। তারা তাহলে কোথায়? সেই সমস্যা নিয়ে আমাদের তিনজনকে একসঙ্গে ভাবতে বসতে হবে। লি এবং নিম নিঃশব্দে ফিরে চলল। লি ভেবে রেখেছিল নিমকে একচোট গালমন্দ করবে, কিন্তু কিছুই করল না। অত্যন্ত দ্রুত পায়ে ফিরে চলল ওয়ুর কাছে। তিনজন মিলে আবার ফিরে আসা দরকার। ঘরগুলির মাথার উপর গিয়ে দেখা দরকার কি আছে সেখানে। অনেক সমস্যা জমে গেছে, ভাবতে বসা প্রয়োজন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, জন্তুটি নিঃশব্দে খাঁচায় ঢুকে পড়ল। জন ফেন্ডার এবং জনি কুলম্যান বড়ই অবাক হল। কোনো জন্তুকে খাঁচায় ঢোকানো অত্যন্ত পরিশ্রমের ব্যাপার। প্রচুর যান্ত্রিক সহায়তা প্রয়োজন। প্রথমে একটি শক্তিশালী বৈদ্যুতিক চক্র তৈরি করা হয়। সেই চক্র ক্রমাগত ছোট করে খাঁচার মুখের সামনে আনা হয়। জন্তুটি যত বুদ্ধিমান, তাকে খাঁচায় ঢোকানো ততই মুশকিল। এক্ষেত্রে কোনো কিছুরই প্রয়োজন হল না। খাঁচার মুখ খোলা মাত্র জন্তুটি খাঁচায় ঢুকে পড়ল। বৈদ্যুতিক চক্র তৈরি করার প্রয়োজনও হল না। জনি কুলম্যান চেঁচিয়ে বলল, খাঁচার দরজা বন্ধ করে দাও। কম্পিউটার সিরিসি বলল, যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, খাঁচার দরজা বন্ধ হচ্ছে না। কি জাতীয় গোলযোগ? সেকেন্ডারি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে না। এরকম হবে কেন? মনে হচ্ছে কারেন্ট ফ্লো করছে না। ভেরিয়াক দুটি অকেজ, পরীক্ষা করা হচ্ছে। আমরা এখন কি করব? অপেক্ষা করবে। আমরা ত্রুটি সারাতে না পারলে অন্য আরেকটি খাঁচা পাঠাবে। জনি কুলম্যানের বিরক্তির সীমা রইল না। কতক্ষণ এরকম অপেক্ষা করতে হবে কে জানে। জন্তুটি মনে হচ্ছে দিব্যি সুখে ঘুমিয়ে পড়েছে। গাছের ডালের মতো যেসব বিচিত্র জিনিস তার মাথার দুপাশ দিয়ে বের হয়েছিল, সেগুলি আর দেখা যাচ্ছে না। শরীরের ভেতর ঢুকিয়ে ফেলেছে নাকি? জন ফেন্ডার বলল, প্রাণীটি বুদ্ধিমান নয়। কি দেখে বলছো? প্রাণীটি ঘুমিয়ে পড়েছে। এরকম অস্বাভাবিক অবস্থায় কোনো প্রাণী ঘুমিয়ে পড়তে পারে না। ঘুমোচ্ছে বুঝলে কি করে? চোখ বন্ধ, মাথার সুরগুলিও নেই, নড়াচড়া করছে না। তুমি কি নিঃসন্দেহ যে প্রাণীটি ঘুমোচ্ছে? না, তাছাড়া অসংখ্য প্রাণী আছে যারা কখনো ঘুমায় না। স্নায়বিক বিশ্রামের তাদের প্রয়োজন নেই। 18:25 গ্যালাক্সি 1 থেকে জানানো হলো যে খাঁচাটির দরজা ঠিক করা সম্ভব হয়নি। বিকল্প ব্যবস্থা হিসেবে অন্য একটি খাঁচা পাঠানো হচ্ছে। জন্তুটিকে নতুন খাঁচায় ঢোকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়ার আগেই দেখা গেল ঠিক একই রকম দেখতে আরও দুটি প্রাণী এসে উপস্থিত হয়েছে
এবং কিছুমাত্র দ্বিধা না করে ঢুকে পড়েছে খাঁচায়। ঢোকা মাত্রই খাঁচার দরজা বন্ধ হয়ে গেল। জনি বলল, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। এই দুটি আবার কোত্থেকে এলো? জন ফেন্ডার বলল, তুমি নিশ্চয়ই আশা করনি একটি মাত্র এরকম প্রাণী এই গ্রহে। লক্ষ লক্ষ এরকম কুৎসিত প্রাণী এখানে, তাও আশা করিনি। আর ভাব দেখে মনে হচ্ছে সবাই খাঁচায় ঢুকে পড়বে। মোটেই অস্বাভাবিক নয়। নিম্ন শ্রেণীর প্রাণীরা প্রায় দলপতিকে অনুসরণ করে। জনি গম্ভীর হয়ে বলল, প্রাণীগুলি মোটেই নিম্ন শ্রেণীর নয়। আমার মনে হয় প্রথম প্রাণীটি ইচ্ছে করে দরজা খোলা রেখেছিল যাতে অন্য দুটি এসে উঠতে পারে এবং সুযোগ বুঝে আমাদের সর্বনাশ করতে পারে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ জনি। এরা নিরীহ প্রাণী, হিংস্র নয়। হিংস্র হলে আমাদের আক্রমণ করে বসত। আক্রমণ করেনি, কারণ এরা বুদ্ধিমান। এরা সুযোগের জন্য অপেক্ষা করবে। জন ফেন্ডার হেসে উঠল। জনি বলল, তিনটি প্রাণীকে একসঙ্গে মহাকাশযানে নিয়ে আমরা হয়তো বোকামি করছি। জনি, সে দায়িত্ব তোমার নয়। কেন শুধু শুধু ভাবছ? জীববিদ্যা গবেষণাগারের এক প্রান্তে প্রাণী তিনটিকে রাখা হলো। ঘরটি সিলচিন সংকরের তৈরি। বায়ুর চাপ 0.95 অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলীয় গঠন এমন রাখা হয়েছে যাতে প্রাণীগুলির কিছুমাত্র অস্বস্তি না হয়। খাদ্য এবং পুষ্টি বিভাগের উপর ভার পড়েছে কি ধরনের খাদ্য প্রাণীটি গ্রহণ করে তা বের করা। সাইকিয়াট্রি বিভাগকে বলা হয়েছে প্রাণীটির বুদ্ধিমত্তা সম্পর্কে একটি প্রাথমিক রিপোর্ট দিতে। রিপোর্টে যদি প্রাণীটিকে বুদ্ধিমান বলা হয় তবেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে। গ্রহটিতে একটি নিরীক্ষা পরীক্ষাগার খোলা হয়েছে। পরীক্ষাগারের দায়িত্ব হচ্ছে মাকড়সা জাতীয় এই প্রাণীগুলি ছাড়া অন্য কোনো প্রাণের বিকাশ হয়েছে কিনা সে সম্বন্ধে অনুসন্ধান করা। গ্রহটি 0-2 টাইপ। এই জাতীয় গ্রহে প্রাণের উদ্ভব হয় না, কিন্তু যেহেতু এক শ্রেণীর প্রাণের সন্ধান পাওয়া গেছে সেহেতুই নিরীক্ষা পরীক্ষাগার। মাকড়সা জাতীয় প্রাণীগুলিকে মহাকাশযানে নিয়ে যাবার পরপরই তাদের ঘুমন্ত ভাব কেটে যায়। তারা মাথার দুপাশের বিচিত্র শিকড়ের মতো জিনিসগুলি বের করে অস্থিরভাবে ছোটাছুটি করতে থাকে, কিন্তু অবস্থাটি সাময়িক। খানিকক্ষণ পর এরা আবার ঘুমিয়ে পড়ে, চুপচাপ, নিঝুম। কিন্তু আবার জেগে উঠে আগের মতো ছোটাছুটি করতে থাকে, আবার নিঝুম। তাদের এ পর্যন্ত 6 রকমের খাবার দেওয়া হয়েছে: প্রোটিন, ফ্যাট এবং সেলুলোজ জাতীয় খাবার। প্রতিবারই তারা গভীর আগ্রহে খাবারের চারপাশে ভিড় করেছে, কিন্তু খাবার স্পর্শ করেনি। কিছুক্ষণ চুপচাপ থেকে আবার সেই আগের মতো ঘুমন্ত অবস্থা। সাইকিয়াট্রি বিভাগ থেকে বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য প্রথম পরীক্ষাটির ব্যবস্থা করা হলো। এটি একটি সহজ পরীক্ষা, হলডেন ক্রিয়েটিভিটি টেস্টেড হয়েছি। যার বুদ্ধিমত্তা পরীক্ষা করা হবে তাকে 64টি স্কয়ার দেওয়া হবে এবং অন্য একজন প্রাণীটির সামনে ঠিক একই ধরনের 64টি স্কয়ার নিয়ে বসবে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেগুলি নিয়ে একটি ত্রিভুজ, একটি আয়তক্ষেত্র এবং একটি সিলিন্ডার তৈরি করা হয়। এরপর এগুলিকে সমানুপাতিকভাবে বিভিন্ন ভাগ করে প্রাণীটিকে দেখানো হয়। সাধারণত নিম্ন শ্রেণীর বুদ্ধিবিশিষ্ট প্রাণীরা বেশ কিছু দূর পর্যন্ত অনুসরণ করতে পারে। মধ্যম শ্রেণীর বুদ্ধিবিশিষ্ট প্রাণীরা সমানুপাতিক ভাগ পর্যন্ত করতে পারে। শেষ দুটি পর্যায় শুধুমাত্র বুদ্ধিমান প্রাণীরাই করতে পারে। মাকড়সা শ্রেণীর প্রাণী তিনটি অত্যন্ত আগ্রহ নিয়ে স্কয়ারগুলি নাড়াচাড়া করতে লাগল, কিন্তু তার পরপরই স্কয়ারগুলি একপাশে সরিয়ে রেখে দিব্যি ঘুমোতে গেল। হলডেনের দ্বিতীয় টেস্টেও একই ব্যাপার হলো। গোলাকার বল 5টিকে নিয়ে তারা খানিকক্ষণ নাড়াচাড়া করে একপাশে রেখে ঘুমোতে গেল। সাইকিয়াট্রি বিভাগের প্রাথমিক রিপোর্টে বলা হলো প্রাণীগুলির প্রাথমিক পর্যায়ের বুদ্ধিও নেই বলেই মনে হচ্ছে। সাইমেন্সের টেস্টগুলি না করা পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। শুনছিলেন হুমায়ুন আহমেদের একটি সায়েন্স ফিকশন, তারা তিনজন। পড়ছিলাম এর প্রথম পর্ব। সায়েন্স ফিকশনটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।